আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আর্থার মিলারের ডেথ অফ আ সেলসম্যানের একটা শর্ট ওভারভিউ জানার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। ডেথ অফ এ সেলসম্যান লেখা হয়েছে 1949-এ, দ্যাট মিনস পাবলিশ করা হয়েছে 1949-এ। এটা আমাদের জানা খুবই জরুরি। Written by Arthur Miller. Death of a Salesman is a 1949 stage play written by American playwright Arthur Miller. এখন আমি জানবো যে আর্থার মিলারের বার্থ ইয়ার এবং ডেথ ইয়ার। বার্থ ইয়ার হচ্ছে, জন্মসাল হচ্ছে 1915 সালে, মৃত্যুসাল 2005। তো এক্ষেত্রে এটা জেনে রাখা জরুরি যে আমরা যখন লিটারেচারের কোনো প্লে বা নভেল এর কোনো সম্পর্কে লিখতে যাচ্ছি, সেটা এক্সাম হল যদি হয়, সেক্ষেত্রে যদি আমি কোয়েশ্চেন অ্যান্সার লিখি, তো এখানে এক্সট্রা মার্ক ক্যারি করা যায় যদি আমি লেখকের বার্থ ইয়ার ডেথ ইয়ারটা জানি। এটা যদি মেনশন করতে পারি পাশে ব্র্যাকেটে, তাহলে এক্সট্রা মার্ক ক্যারি করা যায়। তাছাড়া ডেথ অফ এ সেলসম্যান যেহেতু একটা প্লে, এটা যদি এখানে একটা হিন্ট আছে বা ক্লু বলতে পারি আমি, সেটা হচ্ছে যে কোনো লিটারি জানরা, সেটা যদি একটা একটা বই হয়, সেটা নিয়ে যদি পুরো একটা বই লেখা হয়, সেই ক্ষেত্রে সেটা যেমন এটা প্লে ডেথ অফ এ সেলসম্যান একটা সিঙ্গেল বুক, তো এই ক্ষেত্রে আমি এটা নিচে আন্ডারলাইন করব। কিন্তু যদি পোয়েট্রি কালেকশন হয়, সেখান থেকে একটা পোয়েম সম্পর্কে আমরা লিখছি, সেক্ষেত্রে আমি কমা দিব, যে ইনভার্টেড কমা থাকে যে সেটা। কিন্তু যদি এটা নিয়ে একটা বই লেখা হয়, একটা নভেল হোক বা ড্রামা হোক, সেটা নিয়ে যদি একটা হোল বই লেখা হয়, সেক্ষেত্রে আমি সাধারণত দেখবেন যে গুগলে সার্চ দিলে ইটালিক লেটারে আসে একটু বাঁকাভাবে। তো এগুলো সাধারণত একটা বই যদি লেখা হয় কোনো প্লে বা নভেলের উপরে, সেগুলো সাধারণত এইভাবে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা আন্ডারলাইন করব লেখার ক্ষেত্রে। তো সেটা ছিল কি 1949 স্টেজ প্লে। ডেথ অফ এ সেলসম্যান হচ্ছে 1949 স্টেজ প্লে, আর এটা লিখেছেন আর্থার মিলার। বার্থ ইয়ার 1915, ডেথ ইয়ার 2005। এটা মেনশন করতে পারলে ভালো, লেখাটা খুব ইনফরমেটিভ হয় যখন আমরা কোয়েশ্চেন অ্যান্সার লিখতে চাই এই রিলেটেড কিছু। জানরাটা হচ্ছে ট্র্যাজেডি, এটা জেনে রাখা ভালো। দেন হচ্ছে এটা ফার্স্ট স্টেজড করা হয়েছিল কোথায়? নিউ ইয়র্ক সিটির মরস্কো থিয়েটারে। তো ফার্স্ট স্টেজড করা হয়, স্টেজ ড্রামা যেহেতু, স্টেজ প্লে যাই বলি। এটা সাবজেক্টটা কি? সাবজেক্টটা আমাদের জানার একটু প্রয়োজন। সাবজেক্টটা হচ্ছে দ্য ওয়েনিং ডেজ অফ আ ফেইলিং সেলসম্যান। ওয়েনিং, আমি এখানে মিনিংটা লিখে রেখেছি সুবিধার্থে। ওয়েনিং মানে হচ্ছে ক্ষীয়মান, মানে ডিক্রিজিং, কমে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এরকম বোঝাচ্ছে। ওয়েনিং ডেজ অফ ফেইলিং সেলসম্যান, এখানে যে সেলসম্যান, এটা তো একটা ট্র্যাজেডি। তার দিনগুলো কিভাবে শেষ হয়ে যায়, তার কষ্টে কষ্টে যে দিনাতিপাত করে, সেটা আস্তে আস্তে তার মৃত্যুর দিকে সে যায়। তো সেটা বোঝানোর জন্যই আসলে মেইন সাবজেক্টটা হচ্ছে এটাই, যে দ্য ওয়েনিং ডেজ অফ আ ফেইলিং সেলসম্যান। তার কিছু আশা থাকে, কিছু ড্রিমস থাকে, সেটা সে মনের মধ্যে সবসময় নারিশ করে, বাট আলটিমেটলি সেটা পূরণ হয় না। এই জন্যে সে অ্যাট দি এন্ড অফ দিস প্লে হি কমিট সুইসাইড। তো দ্যাটস ওয়াই এখানে বলা হচ্ছে ফেইলিং সেলসম্যান, মানে সে ফেইল করে তার ড্রিমের ক্ষেত্রে। এরপর যেটা আছে হচ্ছে সেটিংটা হচ্ছে লেট 1940s-এ, মানে 1940 সালের শেষের দিকে, সেই সময়ের ঘটনা আমেরিকান টাইমে। উইলি লোম্যান্সের হাউসে, নিউ ইয়র্ক সিটি, বার্নাবি রিভার, বস্টন, এইসব জায়গায় হচ্ছে সেটিং বলতে হচ্ছে প্লেটা কোন টাইমের প্লে এবং কোন টাইমের ঘটনার উপর ভিত্তি করে লেখা, এবং কোন কোন প্লেসে ঘটনাগুলো সংঘটিত হচ্ছে, সেগুলো হচ্ছে সেটিং। সো ডেথ অফ এ সেলসম্যানের ক্যারেক্টারের সাথে আমরা একটু পরিচিত হই। সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে উইলি লোম্যান। উইলিজ ওয়াইফ হচ্ছে লিন্ডা লোম্যান। বিফ লোম্যান হচ্ছে উইলির এল্ডার সান, আর হ্যাপি লোম্যান হচ্ছে উইলির ইয়াঙ্গার সান। সো বিফ লোম্যানের বয়স হচ্ছে 34 ইয়ার্স ওল্ড, আর হ্যাপি লোম্যানের বয়স হচ্ছে 32 ইয়ার্স ওল্ড। নেক্সট ইজ চার্লি হচ্ছে নেক্সট ডোর নেইবার অফ লোম্যান ফ্যামিলি, মানে উইলি লোম্যানের হচ্ছে নেক্সট ডোর নেইবার হচ্ছে চার্লি, অ্যান্ড হি ইজ অলসো লাইফ টাইম ফ্রেন্ড অফ লোম্যানস, মানে লোম্যান ফ্যামিলির লাইফ টাইম ফ্রেন্ড হচ্ছে চার্লি। তো এরপরে ক্যারেক্টার যেটা ইম্পর্টেন্ট হচ্ছে বার্নার্ডটাকে, সে হচ্ছে চার্লিজ চার্লি ছিল হচ্ছে নেক্সট ডোর নেইবার অফ লোম্যানস ফ্যামিলি, উইলি লোম্যানের
নেক্সট ডোর নেইবার ছিল হচ্ছে চার্লি। চার্লির ছেলে হচ্ছে বার্নার্ড। বার্নার্ড এখানে দেখানো হয় যে সে খুব সাকসেসফুল লয়ার, সে লাইফে সাকসেসফুল, এভাবে দেখানো হয় বার্নার্ডকে। দেন হচ্ছে জেনি। হু ইজ জেনি? জেনি হচ্ছে চার্লির সেক্রেটারি, মানে চার্লি যে থাকে উইলি লোম্যান্সের নেক্সট ডোর নেইবার, তার সেক্রেটারি হচ্ছে জেনি। দেন হচ্ছে বেন। বেন এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার। বেন এখানে দেখানো হয় যে বেন ডেড ব্রাদার, যার সাথে উইলি লোম্যান কথা বলে তার ডে ড্রিমসে, কিন্তু বেন অ্যাকচুয়ালি ডাজন্ট এক্সিস্ট। বেন ইজ আ ডেড পারসন, বাট উইলি লোম্যান স্বপ্নে তাকে, দিবার স্বপ্নে মানে তাকে দেখতে পায়। মানে দিনের বেলা যখন আমরা কোনো একটা কল্পনায় চলে যাই, কোনো একটা কিছুর মধ্যে ইমাজিনেশনে চলে যাই, সেটা সাধারণত দিবার স্বপ্ন বলা হয়। কিন্তু তখন কিন্তু আমাদের খেয়াল থাকে না, যখন আমরা দিবার স্বপ্ন দেখি তখন আশেপাশের রিয়েল যে ওয়ার্ল্ডটা, সেটার কথা আমাদের খেয়াল থাকে না, একটা ইমাজিনারি ওয়ার্ল্ডের মতো। সেই ইমাজিনারি ওয়ার্ল্ডে উইলি তার ডেড ব্রাদার বেনের সাথে কথা বলে। অ্যান্ড উইলি এখানে বেনকে দেখানো হয় যে সে সাকসেসফুল ইয়াং ম্যান ছিল, কিন্তু উইলি কিন্তু তার এইজেড পারসন, বাট সে কিন্তু সাকসেসফুল হতে পারে না টিল হিজ ডেথ, মৃত্যু পর্যন্ত সে যেভাবে নিজেকে সাকসেসফুল দেখতে চেয়েছিল সেভাবে সাকসেসফুল হতে পারে না। কিন্তু উইলির কাছে তো বেন ছিল সাকসেসফুল, তার ডেড ব্রাদার। এরপরে আসে হচ্ছে হাওয়ার্ড ওয়াগনার। হাওয়ার্ড ওয়াগনার হচ্ছে উইলিস বস। উইলির বসের নাম হচ্ছে হাওয়ার্ড ওয়াগনার, এখানে প্লেতে দেখানো হয়। আর সে হচ্ছে ওয়াগনার যে একটা কোম্পানির নাম হচ্ছে ওয়াগনার কোম্পানি, যেখানে উইলি কাজ করতো, এবং সেই কোম্পানির বস হচ্ছে হাওয়ার্ড ওয়াগনার। হাওয়ার্ড ওয়াগনার হচ্ছে মিস ফ্রান্সিস। মিস ফ্রান্সিস হচ্ছে সেই লেডি যার সাথে উইলির বস্টনে একটা অ্যাফেয়ার ছিল, রিলেশনশিপ ছিল। এটা বলা যেতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, মানে উইলি ম্যারিড থাকা সত্ত্বেও আর উইলির যে ওয়াইফ লিন্ডা লোম্যান উইলিকে অনেক অনেক বেশি ভালোবাসতো, সাপোর্ট করতো। তারপরও উইলি মিস্টেকেনলি মিস ফ্রান্সিসের সাথে বস্টনে থাকতে এই রিলেশনশিপে জড়িয়ে যায়। এরপর হচ্ছে লেটা অ্যান্ড মিস ফোরসাইথ। এখানে প্রনাউন্সিয়েশনটা হবে ফোরসাইথ। যদি আমেরিকান প্রনাউন্সিয়েশন করেন আরটা প্রনাউন্স হবে ফোরসাইথ, আর যদি ব্রিটিশ প্রনাউন্সিয়েশন করেন তাহলে আরটা প্রনাউন্সিয়েশন হবে না, ফোরসাইথ। তো এই সাইথ হবে এখানে, এটা আপনারা যেভাবে বলেন। লেটা অ্যান্ড মিস ফোরসাইথ হচ্ছে টু ইয়াং উইমেন পিকড আপ বাই হ্যাপি লোম্যান। হ্যাপি লোম্যান কে ছিল? হ্যাপি লোম্যান ছিল হচ্ছে উইলির ইয়াঙ্গার সান। সো এখানে দেখা যায় গল্পের শেষের দিকে প্রায় যে দেখায় রেস্টুরেন্টে বিফ এবং হ্যাপি দেখা করে, সেখানে উইলিও আসে, কিন্তু অ্যাট লাস্ট কী করে হ্যাপি এই দুইটা মহিলাকে নিয়ে ই জাস্ট লিভস দ্য রেস্টুরেন্ট, চলে যায় রেস্টুরেন্ট থেকে। তারপর স্ট্যানলি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট ক্যারেক্টার না এখানে, তারপর বলছি। স্ট্যানলি হচ্ছে যে ইয়াং ওয়েটার অ্যাট ফ্র্যাঙ্কস চপ হাউস হু টক্স উইথ হ্যাপি লোম্যান। এখানে হ্যাপি লোম্যানের সাথে স্ট্যানলির একটা কথা আছে, কথা বলে, ব্যাস এটাই, আর কিছু না। তো এখন আমরা চলে যাব হচ্ছে সামারিতে। প্লেটা প্রথমে স্টার্ট হয় যে উইলি লোম্যান, তাকে ইন্ট্রোডিউস করা হয়। 36 ইয়ার্স ধরে সে ট্রাভেলিং সেলসম্যান হিসেবে কাজ করছে। সে বাসায় ফিরে, এবং সেই বাসায় ফিরছে কিভাবে, সে তার একটা সেলস ট্রিপ ছিল নিউ ইংল্যান্ডে, সেখান থেকে সে বাসায় ফিরছে। বাসায় ফিরে সে তার ওয়াইফ লিন্ডাকে বলছে যে হি ক্যান নট কিপ হিজ মাইন্ড অন ড্রাইভিং বিকজ হি ফিল লাইক হি ক্যান নট গো অন দ্য রোড। সে রাস্তা দিয়ে মনে হয় যেন সে যেতে পারছে না, সে ড্রাইভিংয়ে কনসেন্ট্রেট করতে পারছে না, এরকমটা সে তার ওয়াইফকে বলে, লিন্ডাকে বলে। এখানে লিন্ডার ক্ষেত্রে একটা বিষয় বলা বাহুল্য, সেটা হচ্ছে লিন্ডা খুবই সাপোর্টিভ একজন ওয়াইফ। সে তার হাজব্যান্ডকে সবসময় সাপোর্ট করে এবং ভালো ভালো কথা বলে, যতই তার হাজব্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড থাকুক না কেন, সে তার হাজব্যান্ডকে অনেক লাভ করে। সো এখানে লিন্ডা তাকে সাপোর্ট করে, ভালো ব্যবহার করে, কিন্তু এই গল্পের ফার্স্টের টোনটাই কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট দিয়ে শুরু, একটা ট্র্যাজিক এসেন্স কিন্তু প্রথম দিকেই দেয়া। এরপরেই জানা যায় যে বিফ লোম্যান, উইলিস এল্ডার সান, উইলিকে ভিজিট করতে আসে, এবং এখানে একটা ডেসক্রিপশন থাকে বিফের, যে বিফ বর্তমানে ব্রুকলাইনে থাকে এবং সে বাসা থেকে চলে গেছে, অনেক বছর হয়ে গেছে, এবং সে এসেছে তার বাবাকে ভিজিট করতে। উইলি তার সম্পর্কে ভাবতে থাকে, হি রেমিনিসেস অ্যাবাউট বিফ, রেমিনিসেস মানে স্মৃতিচারণ করা। তো এখানে বলা হয় যে উইলি ভাবতে থাকে যে বিফ হাই স্কুল ফুটবল প্লেয়ার ছিল, হি গট মেনি অ্যাথলেটিক স্কলারশিপস ফ্রম মেনি ইউনিভার্সিটি টিমস, অ্যান্ড আরও জানা যায় যে বিফ ডিড নট গো টু ইউনিভার্সিটি,
because we've got very low marks in mathematics. That means he failed in mathematics. ম্যাথমেটিক্সে সে ফেল করার কারণে ইউনিভার্সিটিতে যেতে পারে না হাই স্কুল থেকে। তারপর সে তার বাবার কাছে যায়, তার বাবাকে দিয়ে টিচারকে কনভিন্স করার জন্য। কিন্তু অ্যাট দ্যাট টাইম তার বাবা ছিল বস্টনে যে সে যেটা দেখে সেটা দেখে বিফ খুবই শকড হয় এবং সেটা তার লাইফকেই পাল্টে দেয়। তো এখানে দেখা যাচ্ছে যে বিফ এমন একটা কিছু দেখে যে হি গেটস ভেরি শকড এবং সে তার লাইফের মোটো থেকেই ছিটকে পড়ে। তো সে কি দেখে? সে দেখতে পায় যে উইলি তার বাবা ইন আ রিলেশনশিপ উইথ নাদার ওম্যান, তার নাম হচ্ছে মিস ফ্রান্সিস, এবং তাদেরকে সে একটা হোটেল রুমে দেখতে পায়। এরপর আমরা যেটা দেখতে পাই যে উইলির যে ফিক্সেশন আছে আমেরিকান ড্রিম নিয়ে, সেটা সম্পর্কে একটি আইডিয়া দেওয়া হয় এখানে। তো তার আগে দেখা যাচ্ছে যে বিফ এবং হ্যাপি তারা ডিসকাশন করছে, দুই ভাই, যে তারা একটা স্পোর্টস গুডস এন্টারপ্রাইজ দিবে, এবং হ্যাপির কাছে বিফ জানে যে বিফ এর আগে যার হয়ে কাজ করতো তার কাছে সে হেল্প চাবে। তো এই প্রপোজালটা তারা উইলিকেও জানায়। উইলি খুব হ্যাপি হয়। উইলি তখন ভাবতে থাকে যে যেহেতু বিফ ইজ এনাফ হ্যান্ডসাম অ্যান্ড বিফ দেখতে যেহেতু ভালো, বিফ যেহেতু পারবে। তো আমেরিকান ড্রিমটা এখানে কি বোঝাচ্ছে? যে পার্সন নো ম্যাটার ওয়্যার হি হ্যাজ কাম ফ্রম অর হোয়াট হিজ ক্লাস ইজ ক্যান গেট ওন ভার্সন অফ সাকসেস বাই পার্সোনাল অ্যাট্রাকটিভনেস। দ্যাট মিন্স একজন ব্যক্তি সে যেই ক্লাস থেকেই আসুক না কেন, যেই ক্লাসেই বিলং করুক না কেন, যেখান থেকে আসুক না কেন, সে সাকসেসফুল হতে পারে বাই হিজ ওর হার পার্সোনাল অ্যাট্রাকটিভনেস, মানে তার পার্সোনাল সৌন্দর্যের কারণে, আকর্ষণীয়তার কারণে সে সাকসেসফুল হতে পারে। এটা ছিল উইলির কনসেপ্ট, তাই সে অবশ্যই চান্স পাবে। এটা হলো তার আমেরিকান ড্রিম এর একটা কনসেপ্ট। সো উইলিও এটাই ভাবে যে বিফ যেহেতু হ্যান্ডসাম, পার্সোনাল অ্যাট্রাকটিভনেস তার আছে, সো বিফ ক্যান বি সাকসেসফুল। এটা ছিল উইলির বিলিফ। এরপরে উইলি, বিফ অ্যান্ড হ্যাপি এরা ঠিক করে যে এরা ডিনারের পরে দেখা করবে আবার, এবং উইলি এদিকে আবার চিন্তা করে যে সে তার বসের কাছে যাবে, বসকে রিকোয়েস্ট করবে যাতে বস তাকে নিউ ইয়র্ক পোস্টিং দেয় এই ট্রাভেলিং জবটা রেখে, কারণ উইলি চাচ্ছিল একটু সেটেল কিছু করতে, স্টেবল কিছু করতে। আনফর্চুনেটলি উইলির বস ডিনাইড করে ফেলে। উইলির বস এটা মানতে চায় না। উইলির বসের মতে উইলি আসলে হার্মফুল ফর দেয়ার কোম্পানি। তো উইলির বসের নাম কী ছিল? হাওয়ার্ড ওয়াগনার কোম্পানির বস। তো উইলি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয় এরপরে। ওদিকে বিফও তার বসের সাথে দেখা করতে চায়, কিন্তু আলটিমেটলি পারলেও পরে পারে, এবং তার বস তাকে চিনে না এরকম একটা ভাব দেখাচ্ছিল। সো বিফও ডিসঅ্যাপয়েন্টেড হয়ে সে তার বসের ফাউন্টেন পেন চুরি করে। সো বিফ অ্যাকচুয়ালি হ্যাজ আ হ্যাবিট অফ স্টিলিং আদার্স থিংস। তো বিফের এই হ্যাবিটের কারণে সে আগের জবগুলো হারিয়ে ফেলেছে। তো সেটা সে আবার একটা রেস্টুরেন্টে যখন তারা ডিনার শেষে দেখা করার কথা, একটা রেস্টুরেন্টে বিফ হ্যাপির কাছে সব শেয়ার করে। ওদিকে উইলিও আসে, উইলিকে বিফ সব বলে, কিন্তু উইলি শুনে একটু অ্যাংরি হয়, সে শুনতে চায় না, সত্য কথাটা জানতে চায় না। তার আগে একটু বলিনি, আমি সরি স্কিপ করে ফেলেছিলাম। তো এখানে দেখা যায় যে উইলি যখন তার বসের কাছে রিজেক্টেড হয় তার প্রপোজাল নিয়ে, তখন সে যায় হচ্ছে চার্লির কাছে। চার্লি কে ছিল? তার নেক্সট ডোর নেইবার ফ্রেন্ড, অল টাইম লাইফ টাইম ফ্রেন্ড অফ লোম্যান ফ্যামিলি। তো চার্লি ইজ আ হ্যাপি ম্যান হিয়ার। এখানে দেখা যায় যে চার্লি সাকসেসফুল, হ্যাপি, স্যাটিসফাইড, বাট উইলি ইজ নট। কিন্তু চার্লি যেহেতু তার লাইফ টাইম ফ্রেন্ড, চার্লি ওকে অনেক হেল্প করে। এখানে একটা ব্যাপার মেনশন করা দরকার যে উইলি তার ফ্রেন্ড চার্লি থেকে অনেক দিন যাবৎ $50 করে লোন নিচ্ছে। কিসের জন্য? তার টু পে মানি ফর লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আর এভাবে সে চার্লির কাছে কিন্তু অনেকটা ডেপ্টেড, কিন্তু চার্লি তাকে হেল্প করার জন্য সবসময় প্রস্তুত থাকে। চার্লি এক্ষেত্রেও উইলিকে ডিসঅ্যাপয়েন্টেড দেখে একটা জব অফার করে, কিন্তু উইলি কান্ট মেক হিমসেলফ টু অ্যাকসেপ্ট ইট। সে অ্যাকসেপ্ট করতে পারে না, উইলি চার্লির অফারটা অ্যাকসেপ্ট করতে পারে না।
এরপর দেখা যায় যে চার্লির যে সান বার্নার্ড সাকসেসফুল লয়ার, সাকসেসফুল ম্যান এই গল্পে, কিন্তু সে উইলিকে বলতে থাকে, সে অবাক হয় যে বিফের এত ইনিশিয়েটিভ ছিল 14 ইয়ার্স এগো, তো সেটা কিভাবে বিফ হারিয়ে ফেললো, এটা নিয়ে সে আফসোস করে এবং দ্যাট মেক্স উইলি অ্যাংরি। এটা উইলির আসলে খারাপ লাগে শুনে। এরপর যেটা বলছিলাম যে উইলি, বিফ আর হ্যাপি যে রেস্টুরেন্টে দেখা করে, তাদের ডিনারের পর দেখা করার কথা, তাদের মিটিং, বসের সাথে মিটিংয়ের পরে, তো উইলি, বিফ আর হ্যাপি দেখা করে। এদিকে বিফ আর হ্যাপি তো আগে দেখা করে, বিফ হ্যাপির সাথে কনভারসেশন চলছিল, ওদিকে যখন উইলি আসে, উইলিকে বিফ সব বলতে চায় যে তার বসের সাথে সে দেখা করতে গিয়েছিল কিন্তু তার বস তাকে চিনে না, এমন একটি অবস্থা। তো এই কথাগুলো উইলি আসলে শোনার মতো অবস্থায় ছিল না, সে শুনতে চাচ্ছিল না। যাই হোক, তারপরে বিফ রাগ হয়ে চলে যায়, আর এর মধ্যে উইলি আবার সেই আগের কথা ভাবতে থাকে যে যখন বিফ তার রিলেশনশিপ দেখেছিল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার উইথ মিস ফ্রান্সিস, তো সেই সময়টার কথা উইলি ভাবে এবং সে আরও উইক হয়ে যায়, আর সে শরীর অসুস্থ বোধ করে। তখন বিফ যখন চলে যায়, আর বিফ যেতে যেতে আবার হ্যাপিকে বলে যে উইলিকে যেন সে নিয়ে আসে, কিন্তু হ্যাপি সে একটু অন্য টাইপের ছিল, সে এতটা কেয়ার করতো না, সে চলে গেল উইথ 2 উইমেন, লেটা অ্যান্ড মিস ফোরসাইথ। ইনসিডেন্টটা হচ্ছে এরপরে যে অ্যাংরি হয় খুব লিন্ডা তার ছেলেদের উপরে, যে তারা কেন তাদের বাবাকে রেস্টুরেন্টে রেখে চলে এসেছে। ওদিকে দেখা যায় যে উইলি খুবই আপসেট, ব্যাকইয়ার্ডে সে কাজ করছিল সিড প্ল্যান্টেশন নিয়ে। তো তখন সে একটা ইমাজিনারি কনভারসেশন হয় তার ডেড ব্রাদার বেনের সাথে। তো এর আগে যখন ক্যারেক্টারগুলো পরিচিত করিয়েছিলাম তখন বলেছিলাম যে বেন তার ডেড ব্রাদার, আর অ্যাকচুয়ালি বেন এখানে সিম্বলাইজেস লিওর টু দ্য ডেড ওয়ার্ল্ড, মানে ডেড ওয়ার্ল্ডের প্রতি একটা প্রলোভন হিসেবে কাজ করে বেন ফর উইলির ইমাজিনারি ওয়ার্ল্ডে। কারণ উইলি তো এমনিতেই ডিসঅ্যাপয়েন্টেড ছিল, সে শান্তি চাচ্ছিল বাট পাচ্ছিল না, তার স্বপ্নগুলো পূরণ হচ্ছে না, তার সেন্স অফ আমেরিকান ড্রিমও সে পূরণ করতে পারছে না, না তার মাধ্যমে না তার ছেলেদের মাধ্যমে, সব কিছু নিয়ে সে সবসময় ডিসঅ্যাপয়েন্টেড। তার এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে সে মুক্তি পাওয়ার জন্য অ্যাকচুয়ালি ইমাজিনারি ওয়ার্ল্ডে তার একটা ক্যারেক্টার নিয়ে সে কথা বলতো, সেই ক্যারেক্টারটা হচ্ছে তার ডেড ব্রাদার বেন কিন্তু সাকসেসফুল ইয়াং ম্যান ছিল, তো সে ইমাজিনারি ওয়ার্ল্ডে ডে ড্রিমে তার ব্রাদার বেনের সাথে কথা বলতো। বেন সবসময় তাকে একটা করতো, মানে ইন্সপায়ার করতো যাতে উইলি সুইসাইড করে। বেন আসলে এখানে একটা সিম্বলাইজিং ক্যারেক্টার, যে উইলিকে আসলে ইন্সপায়ার করছে, মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। লাস্টের সিনটা একটু পেইনফুল, একটু না অনেকটাই পেইনফুল, বিকজ এটা হচ্ছে এন্ড, যেখানে আমরা উইলি ট্র্যাজিক এন্ডটা দেখব। উইলি কমিট সুইসাইড। সে কীভাবে সুইসাইড করে, সে হচ্ছে নিজের গাড়িতে বের হয়, সে গাড়িতেই সে অ্যাক্সিডেন্ট করে সুইসাইড করে। এখানে আসলে অ্যাক্সিডেন্টের কথা ওভাবে বলা নেই, বলা হয় যে সে নিজের গাড়ি নিয়ে বের হয়, বেনের সাথে তার কথা হওয়ার পরে, এরপরে তার সাথে বিফের একটু আর্গুমেন্ট হয়, তখন আবার সে আরও বেশি করে সে ইন্সপায়ার হয় সুইসাইড করার জন্য, এবং সে এর আগে ভাবতে থাকে যে তার যে লাইফ ইন্স্যুরেন্স আছে সেটা বিফের জন্য এনাফ, বিফের লাইফ সেটেল করার জন্য, এবং বেন তাতে সায় দেয় তার ইমাজিনারি ওয়ার্ল্ডে। তো তারপরে সে সুইসাইড করতে চলে যায়, তো তার গাড়ি নিয়ে সে বের হয়, এরপর তার মৃত্যু হয়। এটা দিয়ে বোঝা যায় যে অ্যাক্সিডেন্ট করেই তার সুইসাইডটা হয় নিজের গাড়িতে। এরপরে যে শেষের দিকে একটু ইম্পর্টেন্ট কিছু ব্যাপার আছে, যেমন এখানে তার ফিউনারালে কেউই আসে না, শুধু চার্লি, তার নেইবার ফ্রেন্ড আর তার ফ্যামিলি মেম্বার্স। তো তখন এর মধ্যে আবার বিফ আর হ্যাপির যে পরিণতিটা দেখায় সেটা হচ্ছে যে বিফ চিন্তা করে যে তার বাবার স্বপ্নগুলো সবই আসলে ফলস ছিল, তার বাবা যা ভাবতো সেটা অতটা সঠিক ছিল না। আমেরিকান ড্রিম বলতে তার বাবা যেগুলো ভাবতো সেগুলো আসলে রিয়েল লাইফে এক্সিস্ট করে না। কিন্তু হ্যাপি এটা আবার প্রোটেস্ট করে, হ্যাপি তার বাবার ফুটস্টেপ অনুসরণ করবে বলে ঠিক করে। এদিকে এই ম্যাটারটা সেটেল করে হচ্ছে চার্লি তাদের বলে যে সেলসম্যান অলওয়েজ হ্যাভ আ ড্রিম, সেলসম্যানের অবশ্যই একটা ড্রিম থাকে, এটা হচ্ছে টেরিটরি। সে টেরিটরি বলতে কি বোঝায়, একটা শাসকের নিজস্ব ভূখণ্ড, তো ওরকম বোঝায় যে একটা সেলসম্যানের আসলে টেরিটরি হচ্ছে তার যে ড্রিমটা সে দেখে। লাস্টে কিছু কথা বলে শেষ
করা হয় গল্পটা লিন্ডার কিছু কোটেশনের মাধ্যমে, যেমন সে বলে উই আর ফ্রি, উই আর ফ্রি। এটা খুবই ট্র্যাজিক, খুবই পেইনফুল। যে সে বোঝাতে চায় যে তার হাজব্যান্ড যে এতদিন যে একটা কষ্টের মধ্যে ছিল, এত ডেপ্ট ছিল, এখন সব পূরণ হয়ে যাচ্ছে এবং এখন আমরা ফ্রি। তার হাজব্যান্ডকে সে চিন্তা করতে হয়তো নিষেধ করছে, যদিও সে মৃত, তারপর সে তার কষ্টের কথাগুলো তার হাজব্যান্ডকে বলছে। সো ফ্রেন্ডস, আমার ভিডিও কেমন লাগলো? আপনাদের ভালো লাগলে ইনশাল্লাহ আমি আরও ভিডিও বানাবো, এবং আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ভিডিওটা ফুল ইংলিশে চান কি না। আমি বাংলা ইংলিশ দুটোই ব্যবহার করেছি বোঝার সুবিধার্থে। এক একজনের বোঝার ব্যাপারটা এক এক রকম থাকে, সেই অর্থে আমি সাধারণত মেনলি যেটা চেয়েছি যে আমাদের বাংলাদেশের যে স্টুডেন্টরা আছে, বিএ অনার্স, এমএ ইন ইংলিশ লিটারেচার যারা আছে, তাদেরকে ফোকাস করে মেনলি বলা। এটা অনেক অন্যরাও কাজে লাগতে পারে, যেহেতু এটা লিটারেরি একটা টপিক। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে আরও ইন্সপায়ার করবেন। ইনশাল্লাহ আমি আরও ভিডিও বানাবো যদি আপনারা আমাকে ইন্সপায়ার করেন। আপনাদের কোনো যদি রিকোয়ারমেন্ট থাকে তাও আমাকে জানাবেন। আমার কোনো ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।